আচ্ছা, দেখো এখন আমরা আলোচনা করব নরমাল সাইকেল অফ ইরোশন অর্থাৎ স্বাভাবিক ক্ষয়চক্র। স্বাভাবিক ক্ষয়চক্র বলতে আমরা নদীর ক্ষয়চক্রকেই বুঝি। ডেভিসের ক্ষয়চক্র, ডেভিসের যে নদী বিষয়ক যে ক্ষয়চক্র রয়েছে সেটাকেই আমরা কিন্তু স্বাভাবিক ক্ষয়চক্র হিসাবেই আমরা বুঝি। তো এবারে আমরা এই যে ডেভিসের ক্ষয়চক্র আলোচনার আগে আমরা উইলিয়াম মরিস ডেভিস তার সম্পর্কে আমরা একটু জেনে রাখার চেষ্টা করব। তো আমেরিকার ভূমিরূপবিদ্যার যিনি জনক তিনি হচ্ছেন উইলিয়াম মরিস ডেভিস। তিনি 1899 সালে 1899 সালে তিনি কিন্তু এই ক্ষয়চক্রের যে মতবাদটি রয়েছে সেটা তিনি দিয়েছিলেন। তার যে ক্ষয়চক্র মতবাদ 1899 সালে তিনি প্রদান করেছিলেন উইলিয়াম মরিস ডেভিস, এবং তিনি কিন্তু আমেরিকার ভূমিরূপবিদ্যার জনক হিসাবে পরিচিত। তো তার যে ক্ষয়চক্র এটাকে আমরা নর্মাল সাইকেল অফ ইরোশন নামেই চিনি, এবং নর্মাল সাইকেল অফ ইরোশন বলতে আমরা ফ্লুভিয়াল সাইকেল অফ ইরোশন বা নদীর ক্ষয়চক্রকেই আমরা কিন্তু বুঝি। তো যাই হোক, এবারে নর্মাল সাইকেল অফ ইরোশন ব্যাপারটা ডেভিসের যে তত্ত্বটা, এই তত্ত্বটা মোটামুটি 1859 সালে থিওরি অফ এভলিউশন অর্থাৎ ডারউইনের যে তত্ত্ব রয়েছে, বিবর্তন তত্ত্ব, বিবর্তন মতবাদ রয়েছে, 1859 সালে চার্লস ডারউইন যে মতবাদটা দিয়েছিলেন, এখানে ডারউইনের যে তত্ত্বটা এটা কিন্তু মানুষের বিবর্তনের উপর ভিত্তি করে, বিভিন্ন প্রাণীদের, প্রতিটা প্রাণীদের যে বিবর্তন সেই বিবর্তনের উপর ভিত্তি করে কিন্তু চার্লস ডারউইন এই তত্ত্বটা দিয়েছিলেন। তো এই চার্লস ডারউইনের যে সারা জাগানো তত্ত্ব রয়েছে থিওরি অফ ইভলিউশন অর্থাৎ বিবর্তনবাদ, তো এইটার উপর উদ্বুদ্ধ হয়ে কিন্তু 1899 সালে উইলিয়াম মরিস ডেভিস তিনি কিন্তু কনসেপ্ট অফ সাইকেল অফ ইরোশন কনসেপ্ট অফ সাইকেল অফ ইরোশন অর্থাৎ যে ভূমিরূপের যে চক্র, অর্থাৎ এই চক্র ক্ষয়চক্র তত্ত্বটা কিন্তু তিনি দিয়েছিলেন। জেমস হাটনকে ফাদার অফ জিওমরফোলজি বলা হয়, অর্থাৎ ভূমিরূপ বিদ্যার জনক হচ্ছে জেমস হাটন। তো এখানে দেখো, আর আমেরিকার ভূমিরূপ বিদ্যার জনক হচ্ছেন তোমার উইলিয়াম মরিস ডেভিস। তো যাই হোক, ডেভিসের একটা কথা এখানে রয়েছে, দেখো, ল্যান্ডস্কেপ ইজ এ ফাংশন অফ স্ট্রাকচার, প্রসেস অ্যান্ড স্টেট, অর্থাৎ ভূমিরূপ হচ্ছে স্ট্রাকচার, প্রসেস এবং ফাংশনের ফাংশন। এই তিনটে কি বোঝাচ্ছে? এই তিনটের হচ্ছে ফাংশন, স্ট্রাকচার, প্রসেস এবং স্টেজ, এই তিনটের ফাংশনই হচ্ছে একটা ল্যান্ডস্কেপ বা ভূদৃশ্য। উইলিয়াম মরিস ডেভিস তিনি এই কথা বলছেন। তো আমরা ডেভিসের তত্ত্বে যাব, তো তার আগে আমরা বিষয়গুলো দেখে নেব একটু, যে সাইকেল অফ ইরোশন, সাইকেল অফ ইরোশনের ইরোশন কথাটা কোথা থেকে এসেছে একটু দেখে নাও। ইরোশন কথাটা এসেছে ইরোডিয়ার থেকে, যার অর্থ হচ্ছে টু গ্র, অর্থাৎ টু গ্র বলতে এখানে ক্ষয় করাকে বোঝাচ্ছে। অর এরোসাস, এরোসাস মানে হচ্ছে টু ইট অ্যাওয়ে, ইট অ্যাওয়ে মানে হচ্ছে ক্রমে ক্রমে ক্ষয়ে যাওয়া বা কমে যাওয়া, এরকমটাকে বোঝাচ্ছে। ডিফারেন্ট টাইপস অফ, মানে ক্ষয়চক্রের যে টাইপস গুলো রয়েছে, সাইকেল অফ ইরোশনের যে টাইপস গুলো রয়েছে আমরা একটু দেখে নেব। নর্মাল সাইকেল অফ ইরোশন, যেটাকে স্বাভাবিক ক্ষয়চক্র, নদীর ক্ষয়চক্র বুঝি আমরা, ডেভিসের ক্ষয়চক্র এটা একটা স্বাভাবিক ক্ষয়চক্র বলা যেতে পারে। তারপরে রয়েছে সাইকেল অফ অ্যাওলিয়ন ইরোশন, অর্থাৎ যেটা হচ্ছে তোমার বায়ুর ক্ষয়চক্র, যেটা শুষ্ক এবং উষ্ণ মরু অঞ্চলে মোটামুটি দেখা যায়, সে বায়ু প্রবাহের ক্ষয়চক্র নামে পরিচিত। তারপরে রয়েছে সাইকেল অফ গ্লাসিয়াল ইরোশন, অর্থাৎ হিমবাহের ক্ষয়চক্র, যেটা তুষারপাত অধ্যুষিত অঞ্চলে লক্ষ্য করা যায়। তারপরে রয়েছে সাইকেল অফ মেরিন ইরোশন, অর্থাৎ সমুদ্রের ক্ষয়চক্র, যেটা উপকূলবর্তী অঞ্চলে দেখা যায়। তারপরে রয়েছে সাইকেল অফ কাস্টিক ইরোশন, অর্থাৎ কাস্ট অঞ্চলে, চুনাপাথর গঠিত অঞ্চলে কিন্তু এই ক্ষয়চক্রটা দেখা যায়। তো এবারে নর্মাল সাইকেল অফ ইরোশন যে ব্যাপারটা, 1899 সালে উইলিয়াম মরিস ডেভিস তিনি এই নর্মাল সাইকেল অফ ইরোশন ব্যাপারটা তিনি তুলে ধরেছেন। তো যাই হোক, উইলিয়াম মরিস ডেভিসের যে নর্মাল সাইকেল অফ ইরোশন যে ব্যাপারটা, সেখানে বলা হচ্ছে যে জিওগ্রাফিক্যাল সাইকেল is that period of the time in which an upliftment land area through weathering and erosion is converted plain surface within any characteristics। অর্থাৎ কোন একটা জিওগ্রাফিক্যাল সাইকেল বলতে বোঝাচ্ছে যে কোন একটা নির্দিষ্ট সময় কোন একটা ভূমি উত্থিত হবে, এবং উত্থিত হওয়ার পর থেকে তার উপর আবহবিকার এবং ক্ষয়ীভবন পদ্ধতিগুলো কাজ করবে, এবং লাস্টে কিন্তু সেটা একটা প্রাথমিক বৈশিষ্ট্যগুলো হারিয়ে একটা প্লেন সারফেসে রূপান্তরিত হয়ে যাবে। তো ক্ষয়চক্র বলতে এটাই মূলত বোঝাচ্ছে। এখানে আমরা কি দেখছি দেখো, ল্যান্ডফর্ম কন্ট্রোলিং ফ্যাক্টরস অর কন্ট্রোলিং এজেন্ট, সাইকেল অফ ইরোশন, সাইকেল অফ ইরোশনের যে সমস্ত কন্ট্রোলিং এজেন্ট গুলো রয়েছে বা ল্যান্ডফর্ম কন্ট্রোলিং ফ্যাক্টর গুলো রয়েছে, এগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করব।
ডেভিসের মতে তিনটে ফ্যাক্টর রয়েছে। ডেভিস তিনি বলছেন যে ল্যান্ডস্কেপ ইজ দ্য ফাংশন অফ স্ট্রাকচার, প্রসেস অ্যান্ড স্টেট। অর্থাৎ ডেভিসের মতে আমরা দেখি ল্যান্ডফর্ম কন্ট্রোলিং ফ্যাক্টরের মধ্যে তিনটে বিষয় রয়েছে। একটা হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচার বলতে তিনি কি বুঝিয়েছেন? গঠন বলতে তিনি ভূমির যে গঠন সেটা কেমন, অর্থাৎ তার হার্ডনেসটা কেমন, তার নতিযুক্ত না চ্যুতিযুক্ত না তোমার ভাঁজযুক্ত গঠন, নাকি প্রবেশ্যতা রয়েছে নাকি অপ্রবেশ্যশীলা, এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু গঠন বলা হয়। তারপরে যেটা রয়েছে প্রসেস। প্রসেস অর্থাৎ প্রক্রিয়া। এখানে প্রক্রিয়া বলতে যে সমস্ত প্রাকৃতিক শক্তিগুলো রয়েছে তার ক্ষয়কারী যে প্রক্রিয়াগুলো সেগুলোই মূলত বোঝানো হয়। বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেগুলো বহির্জাত শক্তি নামে পরিচিত। আরেকটা যেটা রয়েছে স্টেজ। স্টেজ বলতে পর্যায় বা সময়কে বোঝায়। অর্থাৎ ভূমিরূপের পরিবর্তনটা পর্যায় অনুসরণ করে হয়। যেমন ডেভিস তিনি বলছেন যে যৌবন, পরিণত, বার্ধক্য এই তিনটে পর্যায়ের মধ্য দিয়ে ভূমিরূপের বিবর্তনটা ঘটে থাকে। এই তিনটে বিষয়কে ট্রাইও অফ ডেভিস বা ডেভিসের ত্রয়ী বলা হয়। তো যাই হোক, আমরা দেখলাম যে ল্যান্ড ফর্ম ইজ এ ফাংশন অফ স্ট্রাকচার, প্রসেস অ্যান্ড স্টেজ। অর্থাৎ এল ইকুয়াল টু এফ মানে এখানে ফ্যাক্টর, এস পিটি আমরা বলতে পারি, এস ফর স্ট্রাকচার, পি ফর প্রসেস এবং টি ফর টাইম বা স্টেজ। তো যাই হোক, আমরা বিষয়টা আমরা দেখলাম স্ট্রাকচার বলতে কি বোঝাচ্ছে, বিভিন্ন লিথোলজি, অ্যাটিটিউড, তারপরে তোমার কম্পোজিশন, টেক্সচার অফ আর্থ ম্যাটেরিয়াল, এই বিষয়গুলোকে মূলত ডিনোটস করে। তারপরে প্রসেস বলতে এন্ডোজেনেটিক, এক্সোজেনেটিক, অন্তর্জাত শক্তি, বহির্জাত শক্তিগুলো কাজ করে থাকে। স্টেজ বলতে বিভিন্ন যে ফেজ গুলো তৈরি হয়, যেমন ইউথ স্টেজ, ম্যাচিওর স্টেজ, তারপরে তোমার ওল্ড স্টেজ, এই যে স্টেজ গুলো তৈরি হচ্ছে, প্রতিটা স্টেজের মধ্য দিয়ে ল্যান্ডফর্মটা এভলিউশন হচ্ছে, ব্যাপারটা কি বোঝানো হয়। তারপরে দেখো সাইকেল অফ ইরোশন মডেল অফ ডেভিস। অর্থাৎ ডেভিসের যে সাইকেল অফ ইরোশন মডেল রয়েছে সেখানে মেইন কনসেপ্ট বলতে যে ভূমিরূপের বিবর্তনটা কতগুলো পর্যায়ে ভাগ করা হয়েছে, বিভিন্ন পর্যায়ে ভূমিরূপের বিভিন্ন পরিবর্তনগুলো হয়, এটা হচ্ছে মেইন কনসেপ্ট। তারপরে যে বিষয়টা রয়েছে দেখো, দ্য রিলেশন অফ দ্য জিওমেট্রিক ফর্ম অফ দ্য ল্যান্ডফর্ম টু টাইম। বলা হচ্ছে যে এখানে সময়ের পরিবর্তনের সাথে সাথে ভূমিরূপের জ্যামিতিক রূপান্তর গুলো ঘটছে। অর্থাৎ সময় কতগুলো পর্যায়ে ভাগ করা হয়েছে এবং প্রতিটা পর্যায়ে ভূমিরূপের কিছু পরিবর্তন ঘটছে, এবং একটা পর্যায়ে এক পরিবর্তন গুলো পরবর্তী পর্যায়ে থাকছে না, সেগুলো রূপান্তরিত হয়ে গিয়ে নতুন আবার ভূমির নতুন পর্যায় শুরু হচ্ছে। তো যাই হোক, এভাবে তিনি কিন্তু বলেছেন যে যৌবন, পরিণত, বার্ধক্য অবস্থার মধ্য দিয়ে কোন একটা ভূমিরূপ শেষে অবস্থায় উপনীত হয় এবং লাস্টে সমুদ্র সমতলের কাছাকাছি একটা ভূমি পরিণত হয়। তারপরে তিনি যেটা বলছেন যে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স অ্যান্ড এনট্রপি ম্যাক্সিমাইজেশন। অর্থাৎ তাপগতিবিদ্যার যে দ্বিতীয় সূত্র রয়েছে, যেখানে তোমার মানে একটা বেশি মাত্রা থেকে কম মাত্রার দিকে চলে যায় এবং এনট্রপি ম্যাক্সিমাইজেশন হতে চলতে থাকে। যতই ক্ষয়চক্র আস্তে আস্তে পর্যায়ের অনুসরণ করে ধীরে ধীরে ক্ষয়চক্রটা ধীরে ধীরে এগোতে থাকে, ততই বলা যেতে পারে যে এনট্রপিটা ধীরে ধীরে মোটামুটি ম্যাক্সিমাইজেশন হয়। এখানে এনট্রপি বলতে ডেভিস যেটা বুঝিয়েছেন ডিগ্রি অফ ডিসঅর্ডারনেস, অর্থাৎ অনিয়মের মাত্রা, এটাকে তিনি এনট্রপি বুঝিয়েছেন। এনট্রপি বলতে এখানে এন বলতে ইনসাইড এবং ট্রপি বলতে ট্রান্সফরমেশন, অর্থাৎ অভ্যন্তরীণ যে অনিয়মের মাত্রা সেটা পরিবর্তিত হয় বিভিন্ন প্রণালীর ক্ষেত্রে। এই যে বদ্ধ প্রণালীর ক্ষেত্রে এই যে এনট্রপিটা আস্তে আস্তে ম্যাক্সিমাইজেশন হতে থাকে, কারণ প্রাথমিক পর্যায়ে দেখা যায় যে শক্তির বন্টনে একটা ভারসাম্য থাকে এবং ক্ষয়চক্রের অন্তিম পর্যায়ে বিবর্তন যত চলতে থাকে তোমার প্রণালী বা পদ্ধতির মধ্যে কিন্তু শক্তিটা একটা সুষমভাবে বন্টিত হতে শুরু করে। যতক্ষণ না পর্যন্ত এনট্রপিটা একটা মানে সামঞ্জস্য লেভেলে পৌঁছায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এনট্রপিটা বেশি শক্তির এলাকা থেকে কম শক্তির এলাকার দিকে চলে যায়। যেমন থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্রে যেরকমটা হয় আর কি, যে বেশি শক্তি থেকে কম শক্তির দিকে চলে যায়। এরকম ভাবে কিন্তু দেখা যাচ্ছে যে ক্ষয়চক্রের অন্তিম পর্যায়ে অর্থাৎ ভূমিরূপ বিবর্তন যত চলতে থাকে প্রণালীর বা পদ্ধতির মধ্যে শক্তি কিন্তু সমানভাবে বন্টিত হতে শুরু করে এবং এনট্রপিটা ধীরে ধীরে বাড়তে থাকে যতক্ষণ না পর্যন্ত এনট্রপি ম্যাক্সিমাইজেশনটা হয় আর কি। অন্তিম পর্যায়ে প্রণালীর সর্বত্র সমানভাবে শক্তিটা বন্টিত হচ্ছে এবং লাস্টে গিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে একটা পেনি প্লেন বা সমপ্রায় ভূমি তৈরি হচ্ছে। তারপরে যেটা বলা হয়েছে দেখো, দ্য ইনিশিয়াল আপওয়ার্ড পোটেনশিয়াল এনার্জি ইজ দ্য সাপ্লাই অফ এনার্জি টু দ্য সিস্টেম। অর্থাৎ বলা হচ্ছে যে প্রাথমিক উত্থানজনিত স্থিতিশক্তি সেটাই কিন্তু মূলত এখানে উৎস বলা যেতে পারে। আচ্ছা, কোথায় গেল? এখানে উত্থানজনিত যে প্রাথমিক শক্তি
সেটার মাধ্যমে কিন্তু এনট্রপিটা ম্যাক্সিমাইজেশন হচ্ছে আর কি। তো যাই হোক, এখানে যে বিষয়টা রয়েছে দেখো, ম্যাস ইন্টু গ্র্যাভিটি ইন্টু হাইট পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি। স্থিতিশক্তি হচ্ছে তোমার ভর, গ্র্যাভিটি আর হাইটের উপর ডিপেন্ড করে। প্রাথমিক অবস্থায় ভূমির উচ্চতা যেহেতু বেশি থাকে, তাহলে দেখা যাচ্ছে যে স্থিতিশক্তিটা প্রথম পর্যায়ে বেশি থাকে বলে ক্ষয়টা প্রথম পর্যায়ে বেশি হচ্ছে। তো আপলিফটমেন্ট টাইম এবং ইরোশনাল টাইম এই দুটোই কিন্তু একসাথে ঘটতে থাকে। আমরা রেবিসের ক্ষয়চক্রে আমরা দেখি কোন একটা ভূমি উত্থিত হয় এবং উত্থিত হওয়ার মানে আপলিফটমেন্ট টাইম উত্থিত হওয়ার পরপরই কিন্তু ইরেশনাল স্টেজটা ঘটতে থাকে। ইরেশনাল স্টেজটা মূলত ইউথ, ম্যাচুয়ার, ওল্ড এইভাবে কিন্তু বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে আস্তে আস্তে ক্ষয় করতে করতে আস্তে আস্তে সি লেভেলে পৌঁছায়। অর্থাৎ এখানে আপলিফটমেন্ট টাইম এবং ইরোশনাল টাইম দুটো কিন্তু একসাথে ঘটে না। ভূমির উত্থান কাজ শেষ হয়, তারপরে কিন্তু ক্ষয় কাজটা আস্তে আস্তে শুরু হয়। তো এখানে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, দেখো এই বাঁ দিকটা হচ্ছে আপলিফটমেন্ট টাইমটা দেখানো হয়েছে এবং ডান দিকটা যেটা সেটা হচ্ছে তোমার যে ইরোশনাল স্টেজ সেটাই দেখানো হয়েছে। ভূমি ধরো কোন একটা প্রাথমিক ভূমিভাগ উত্থিত হলো এবং সেইটার উপরে ক্ষয় কাজ প্রাধান্য পেল এবং তারপরে ইউথ, ম্যাচুরিটি, ওল্ড স্টেজের মধ্য দিয়ে সি লেভেলে গিয়ে পৌঁছালো। তারপরে দেখো যে বিষয়টা রয়েছে এখানে প্রি কন্ডিশন অফ নর্মাল সাইকেল অফ ইরোশন, অর্থাৎ স্বাভাবিক ক্ষয়চক্রের কি কি শর্তগুলো রয়েছে একটু দেখে নেওয়ার চেষ্টা করব। রাইজ ফ্রম দ্য সি, অর্থাৎ বলা হচ্ছে যে সমুদ্র থেকে কোন একটা ভূমিভাগ উত্থিত হবে, সদ্য উত্থিত হবে। তারপরে যেটা হচ্ছে ভার্টিক্যাল অ্যান্ড র্যাপিড রাইজ, অর্থাৎ বলা হচ্ছে যে উলম্ব ভাবে উত্থিত হবে এবং দ্রুত উত্থিত হবে। স্ট্রাকচারাল ইকুয়ালিটি অফ রক্স, অর্থাৎ শিলার একটা গঠনগত একটা সমতা লক্ষ্য করা যাবে। তারপরে রয়েছে ওসিয়ান স্লোপ অফ ল্যান্ড, অর্থাৎ শিলার যে ঢাল, ভূমিভাগের যে ঢাল সেটা কিন্তু অবশ্যই সমুদ্রমুখী হবে। তারপরে যেটা রয়েছে ইনেট রিলিফ, অর্থাৎ বলা হচ্ছে যে সহজাত বন্ধুরতা থাকবে। ওয়েট ক্লাইমেট, অঞ্চলটি অবশ্যই আর্দ্র অঞ্চলে লক্ষ্য করা যাবে এবং যেখানে বিভিন্ন নদী গোষ্ঠীগুলো সৃষ্টি হবে, নদীগুলো ক্ষয় এখানে কিন্তু প্রাধান্য পাবে। ওয়েট ক্লাইমেট অর্থাৎ আর্দ্র অঞ্চলের সৃষ্টি হবে। অদার্স ন্যাচারাল প্রসেস, বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন ধরো আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, নদী ছাড়াও কিন্তু এই দুটো প্রক্রিয়া যথেষ্টভাবে কাজ করবে। ফলো দ্য স্টেজ, অর্থাৎ স্টেজ বা ধাপগুলো অনুসরণ করবে। ইউথ, ম্যাচিওর, ওল্ড স্টেজ গুলো অনুসরণ করবে। ফরমেশন অফ পেনিপ্লেন, অর্থাৎ লাস্টে গিয়ে সমপ্রায় ভূমি সৃষ্টি হবে যেটা সমুদ্র সমতলের কাছাকাছি পর্যায়বসিত হবে। এটাই হচ্ছে তোমার পেনিপ্লেন, অর্থাৎ সমপ্রায় ভূমি। এবারে আমরা বেসিক অ্যাজাম্পশন গুলো আমরা দেখলাম। তারা ডেভিস বলছেন যে হোমোজিনিয়াস একটা লিথোলজি হবে, রেপিড আপলিফট হবে, নো ইরোশন ডিউরিং আপলিফট, যতক্ষণ না পর্যন্ত উত্থান কাজ চলতে থাকছে ততক্ষণ পর্যন্ত ক্ষয় কাজ কিন্তু শুরু হচ্ছে না। তো যাই হোক, বিষয়গুলো আমরা দেখলাম। এবারে আমরা ডাইরেক্ট চলে যাব যে তিনটে পর্যায়ে ডেভিস ভাগ করেছেন, ডেভিসিয়ান যে নর্মাল সাইকেল অফ ইরোশন, সেখানে প্রত্যেকটা যে মানে চক্রের যে বিভিন্ন স্টেজ গুলো রয়েছে, স্টেজ গুলোর কি কি বৈশিষ্ট্য এগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। প্রথমত দেখো ইউথ স্টেজ, অর্থাৎ যৌবন অবস্থা। এই অবস্থায় ভূমির যে উত্থানজনিত যে শক্তি বা স্থিতি শক্তি সেটা কিন্তু সবচেয়ে বেশি হয়। এখানে আমরা কি কি বিষয়গুলো দেখছি একটু দেখে নাও। ফরমেশন অফ কনসিকুয়েন্ট স্ট্রিম, অর্থাৎ বিভিন্ন যে অনুগামী নদী ভূমির প্রাথমিক ঢাল অনুসরণ করে, সদ্য উত্থিত ভূমিভাগের উপর কিন্তু প্রাথমিক ঢাল অনুসরণ করে বিভিন্ন অনুগামী নদীগুলো সৃষ্টি হয়। অনুগামী নদীর পরে বিভিন্ন নদীগুলো আরো সৃষ্টি হয় এবং সবশেষে কিন্তু একটা ডেনড্রাইটিক একটা ড্রেনেজ প্যাটার্ন বা একটা বৃক্ষরূপী একটা জল নির্গম প্রণালী সৃষ্টি করে। তারপরে যেটা রয়েছে ন্যারো ভি শেপড ভ্যালি, অর্থাৎ সংকীর্ণ ভি আকৃতির উপত্যকা সৃষ্টি হয়। ন্যারো অ্যান্ড শার্প ওয়াটার ডিভাইডার, এখানে সংকীর্ণ এবং তীক্ষ্ণ জল বিভাজিকা সৃষ্টি হয় যেহেতু ভি আকৃতির উপত্যকা। মাথার দিকে ক্ষয় করতে করতে একটা বলা যেতে পারে যে জল বিভাজিকাটা থাকে, এটা অবশ্যই সংকীর্ণ এবং একটু সুচালো বা তীক্ষ্ণ টাইপের হয়। এছাড়াও আরো বিভিন্ন ডিফারেন্ট ল্যান্ডফর্ম গুলো তৈরি হয়, যেমন ধরো ওয়াটারফল তৈরি হয় এখানে, র্যাপিড বা খরস্রোত তৈরি হয় এখানে। তো যাই হোক, এই সমস্ত বিষয়গুলো থাকে। প্রধান নদীর উপত্যকার মাঝে মাঝে প্লাবন ভূমি থাকতে পারে, কিন্তু অন্য জায়গায় প্লাবন ভূমি থাকে না। রিভার ব্যাঙ্কস অ্যান্ড ল্যান্ডস্কেপ, অর্থাৎ নদীর পাড় এবং যে ল্যান্ড স্লোপ বা ভূমির ঢাল, নদীর দুই পাড়ের ঢাল কিন্তু বেশ খাড়াই হয় এবং বন্ধুরতা কিন্তু মূলত রিল ক্ষয়, গালি ক্ষয় এই সমস্ত দ্বারা কিন্তু প্রভাবিত হয়। তারপরে বলা হচ্ছে ফরমেশন অফ পটহোল বা মন্থকূপ সৃষ্টি হয়। এই পর্যায়ে বিভিন্ন মন্থকূপ গুলো সৃষ্টি হয়। ম্যাক্সিমাম রিলেটিভ রিলিফ, অর্থাৎ এখানে সর্বাধিক যে আপেক্ষিক উচ্চতা এটা সর্বাধিক হয়।
তারপরে এক্সটেনশন অফ ল্যান্ডফর্ম অর্থাৎ ভূমিরূপের বিলুপ্তি ঘটে যৌবন অবস্থার শেষে। দেখা যাচ্ছে যে প্রাথমিক অবস্থায় যে ভূমিরূপগুলো সৃষ্টি হয়েছিল, হ্রদ, জলপ্রপাত, এগুলো ধীরে ধীরে অন্তর্নিহিত হতে থাকে বা সেগুলো নষ্ট হতে থাকে। তারপরে এখানে আমরা ইউথ স্টেজ, ম্যাচিওর স্টেজ এবং ওল্ড স্টেজের ছবিটা আমরা দেখতে পাচ্ছি। এবারে আমরা চলে যাব ম্যাচিওর স্টেজে কি কি বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়। ম্যাচিওর স্টেজে যে বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়, দেখো প্রথমত যেটা রয়েছে ন্যারো অ্যান্ড শার্প ওয়াটার ডিভাইডার। বলা হচ্ছে যে এই সময় যে জলবিভাজিকাটা থাকে সেই জলবিভাজিকাটা সংকীর্ণ এবং তীক্ষ্ণ টাইপের হয়। ক্লিয়ার ওয়াটার সেট অর্থাৎ সুস্পষ্ট জলবিভাজিকা তৈরি হয়। তারপরে রয়েছে ডিক্রিজ ইন ভ্যালি হাইট অর্থাৎ উপত্যকার যে উচ্চতা ধীরে ধীরে কমতে থাকে। ক্রমাগত মস্তক ক্ষয় করে, যেহেতু তার জন্য প্রধান নদীতে কোনো জলপ্রপাত থাকে না এবং উপত্যকার উচ্চতা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। তারপর একটা গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ফরমেশন অফ গ্রেডেড প্রোফাইল অর্থাৎ পর্যায়িত ঢালের সৃষ্টি হয়। অর্থাৎ এখানে নদীর ক্ষয় এবং বহন কাজের মধ্যে কিন্তু একটা সমতা আসে, তার জন্য কিন্তু এরকম একটা গ্রেডেড প্রোফাইল বা একটা পর্যায়িত ঢাল এই পর্যায়ে কিন্তু সৃষ্টি হয়। তো যাই হোক, এই পর্যায়ে কিন্তু মূলত ভূমির একটা সামঞ্জস্যতা আসে, তার জন্য কিন্তু এরকম একটা পর্যায়িত ঢাল এই পর্যায়ে সৃষ্টি হয়। ডিফারেন্ট ল্যান্ডফর্ম বিভিন্ন ভূমিরূপগুলো সৃষ্টি হতে পারে, যেমন তোমার মিয়েন্ডার বা নদী বাঁক সৃষ্টি হতে পারে, বালুচর সৃষ্টি হতে পারে, শোল বা মগ্নচর সৃষ্টি হতে পারে। বালুচর বলতে নদী বক্ষে যে সমস্ত আহ আহ মানে বালির যে চড়া সেগুলো সৃষ্টি হয় এবং বালিচরের উপর দিয়ে জল প্রবাহিত হলে অনেক সময় মগ্নচরও সৃষ্টি হতে পারে। তারপরে যেটা রয়েছে ডিক্রেসিং অফ মেম্বার্স অফ রিভার্স অর্থাৎ বলা হচ্ছে যে নাম্বারস অফ রিভার্স অর্থাৎ এই যে নদীর সংখ্যাটা ধীরে ধীরে কিন্তু কমতে থাকে। প্রাথমিক পর্যায়ে যে নদীর সংখ্যাটা এখানে আহ, আহ, আচ্ছা, ডিক্রিজিং দ্য নাম্বারস অফ রিভার, নদীর সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে। পরিণত অবস্থায় শেষের দিকে নদীর যে নিম্ন ক্ষয়ের তুলনায় পার্শ্ব ক্ষয়টা অধিক পরিমাণে বাড়তে থাকে। এর ফলে নদীগুলির তুলনায় পার্শ্ব ক্ষয় যদি বেশি হয় তাহলে নদীগুলি দেখা যাচ্ছে নিজ অববাহিকা অঞ্চলের বা পার্শ্ববর্তী অঞ্চলের নদীগুলোকে গ্রাস করে এবং লাস্টে নদীর সংখ্যাটা ধীরে ধীরে কমে যায়। এবারে আমরা ওল্ড স্টেজে যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছি, দেখো শ্যালো অ্যান্ড ওয়াইড ভ্যালি অর্থাৎ অগভীর প্রশস্ত উপত্যকা তৈরি হয়। নদী উপত্যকাটা অগভীর কিন্তু প্রশস্ত বা চওড়া টাইপের হয়। নদীর সংখ্যাটা ডিক্রিজ হতে থাকে, নদীর সংখ্যাটা কমে যায় এবং ফরমেশন অফ ইউ শেপড ভ্যালি, ইউ আকৃতির উপত্যকা গঠন হয়। তারপরে ওয়াইড ফ্ল্যাট প্লেন অর্থাৎ প্রশস্ত এখানে ফ্লড প্লেন অর্থাৎ প্রশস্ত যে প্লাবন ভূমি, চওড়া প্লাবন ভূমি সেটা সৃষ্টি হয়। ডিফারেন্ট ল্যান্ডফর্ম বিভিন্ন ভূমিরূপগুলো সৃষ্টি হয়, যেমন স্বাভাবিক বাঁধ, প্লাবন ভূমি, তারপরে অশ্বক্ষুরাকৃতি হ্রদ, এই সমস্ত বিষয়গুলো সৃষ্টি হতে পারে। তারপরে ডিফারেন্ট ল্যান্ডফর্ম এগুলো সৃষ্টি হয়। ব্রাইডেড যে এনএস প্যাটার্ন বা বিনুনি আকৃতির জল নির্গম প্রণালী এই পর্যায়ে সৃষ্টি হতে পারে। বদ্বীপ অঞ্চলে এই টাইপের জল নির্গম প্রণালী দেখা যায়। ডিক্রিজ অফ স্লোপ অর্থাৎ ঢালের পরিমাণটা কমতে থাকে, ঢাল কমে যায়। অববাহিকায় যে শিলাচূর্ণধার উপত্যকার ঢালটা ক্রমশ ঢাকা পড়ে যায়, বলা যেতে পারে ঢালটা ওই জন্য কমে যায়। তারপরে যে ক্ষয়প্রাপ্ত উচ্চভূমি বা ইরোডেড হাইল্যান্ড, উচ্চভূমিটা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়। উচ্চভূমি বা জল বিভাজিকা গুলো ধীরে ধীরে কিন্তু এটা ক্ষয়প্রাপ্ত হতে থাকে এবং লাস্ট অস্পষ্ট হয়ে যায় এবং সেগুলোকে খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যায়। তারপরে দেখা যাচ্ছে ক্রিয়েশন অফ পেনিপ্লেন বা সমপ্রায় ভূমি সৃষ্টি হয়। ভূমিভাগটি একটি তরঙ্গায়িত সমভূমিতে পরিণত হয়। উত্থান পর্বে যে দীর্ঘ সময় ধরে ক্ষয়চক্র চলছিল এবং শেষ পর্যায়ে দেখা যায় যে একটা বেস লেভেলে ভূমিটা পৌঁছে যাচ্ছে এবং বেস লেভেলে গিয়ে কিন্তু একটা সমপ্রায় ভূমি বা পেনিপ্লেন গঠন করছে। এটা ডেভিস কিন্তু পেনিপ্লেন বলেছেন। তারপরে এই পেনিপ্লেনের মাঝে মাঝে ছোট ছোট টিলা বা অবশিষ্ট পাহাড়গুলো রয়েছে, যেগুলোকে তিনি বলেছেন মোনাডনক বা মোনাডনক বা এটা ছোট ছোট টিলা বা পাহাড় বলা যেতে পারে। তো ডেভিসের ক্ষয়চক্র এরকম ছবির মাধ্যমে আমরা দেখতে পারি। ইউথ স্টেজে দেখতে পাচ্ছি এটা হচ্ছে জলবিভাজিকা। জলবিভাজিকা গুলো ধীরে ধীরে প্রশস্ত হচ্ছে। এখানে জলবিভাজিকা গুলো এখানে খুব উঁচু রয়েছে এবং এটা কিন্তু সংকীর্ণ জলবিভাজিকা। নদী উপত্যকা গুলো বি আকৃতির হয়। বিটা আস্তে আস্তে ইউ আকৃতিতে পর্যবসিত এবং লাস্টে গিয়ে দেখা যাচ্ছে যে জলবিভাজিকা এগুলো আর থাকে না, ছোট ছোট পেনিপ্লেনের মধ্যে মোনাডনক হিসাবে কিন্তু এগুলো অবস্থান করে। তারপরে আমরা যে বিষয়টা দেখবো, দেখো ক্রিটিসিজম অফ দ্য সাইকেল অফ ইরোশন অর্থাৎ ডেভিসের ক্ষয়চক্রের যে সমালোচনা, সমালোচনা করলে কতগুলো বিষয় উঠে আসে আমরা যদি দেখি। ভেলোসিটি অফ আপলিফমেন্ট ল্যান্ড অর্থাৎ এই যে উত্থানের যে গতিবেগ, ডেভিস কিন্তু বলেছেন ভূমিভাগটা দ্রুত উত্থান হবে, কিন্তু পেঙ্কের মতে দ্রুত উত্থান হবে না, ধীরে ধীরে উত্থান কাজ চলবে। পেঙ্কের মতে কিন্তু উত্থান এবং ক্ষয় দুটো একসাথে চলবে, কিন্তু ডেভিস বলেছেন উত্থান শেষ হবে তারপরে কিন্তু ক্ষয়টা শুরু হবে।
তারপরে বিগিনিং অফ ইরোশন, ইরোশনের শুরুটা কখন হচ্ছে, উত্থান শেষ হলে তবে ইরোশনটা শুরু হচ্ছে ডেভিসের মতে। তারপরে ৩ নাম্বার বলা হচ্ছে দ্য অনসেট অফ আপলিফমেন্ট টাইম, অর্থাৎ ৩ নম্বরে বলা হচ্ছে উত্থান পর্বের সূচনা। ক্ষয়চক্র শেষ হলেই কিন্তু উত্থান পর্ব আ সূ সূচনা হচ্ছে বলা যেতে পারে। তারপরে যেটা রয়েছে আ উত্থান পর্বের সূচনা মানে ক্ষয়কাজ শেষ হওয়ার পরেই কিন্তু নতুন একটা ভূমি উত্থান হবে। অর্থাৎ উত্থান ক্ষয় একসাথে কিন্তু এখানে চলবে না। তারপরে রয়েছে স্টেবিলিটি অফ ল্যান্ড, ভূমির স্থিতিশীলতা। ডেভিস বলছেন যে ক্ষয়চক্র শেষ না হওয়া পর্যন্ত ভূমিভাগটা স্থিতিশীল অবস্থায় থাকবে। কিন্তু সুদীর্ঘকাল ধরে এরকম স্থিতিশীল অবস্থায় থাকবে এরকমটা খুঁজে পাওয়া যায় না। তারপরে রয়েছে ফ্যাক্টরস অফ ল্যান্ডফর্ম ডেভেলপমেন্ট, অর্থাৎ ভূমির বিকাশের যে বিভিন্ন নিয়ন্ত্রক তিনি স্টেজ, প্রসেস এবং স্ট্রাকচার এই ৩ টে বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন। এখানে সময়টাকে তিনি গুরুত্ব সহকারে দেখেছেন, কিন্তু পেঙ্ক হ্যাকের মধ্যে সময় নয়, ভূমিরূপের উত্থানের সঙ্গে সমগতি রেখে ভূমিরূপের কিন্তু বিকাশ ঘটে। তারপরে যেটা রয়েছে দ্য কজেস অফ ডিক্রেস ইন হাইট, অর্থাৎ বলা হচ্ছে উচ্চতা হ্রাসের কারণ। ডেভিসের মতে শৈলশিরা নিম্ন ক্ষয়ের কারণে উচ্চতা ধীরে ধীরে কিন্তু হ্রাস পায়। উচ্চতা হ্রাসের যে কারণটা তিনি উল্লেখ করেছেন যে শৈলশিরার নিম্ন ক্ষয়টা হচ্ছে, তো তার জন্য উচ্চতাটা ধীরে ধীরে হ্রাস পায়। কিন্তু পেঙ্কের মতে শৈলশিরার পশ্চাদপসরণ ঘটে বলে উচ্চতা, ভূমিভাগের উচ্চতাটা হ্রাস পেতে থাকে। তারপরে যেটা রয়েছে এক্সিস্টেন্স অফ সাইকেল অফ ইরোশন, এই যে বাস্তব অস্তিত্ব নিয়ে সংশয় রয়েছে। যেমন হ্যাক তিনি বলছেন যে ক্ষয়চক্র বলে কিছু হয় না। তিনি ক্ষয়চক্রটাকে ডাইনামিক ইকুইলিব্রিয়াম থিওরি বা নন সাইক্লিক কনসেপ্টে রূপান্তর করেছেন। এবং তারপরে যেটা রয়েছে দেখো স্টেজ অফ ইরোশনাল স্টেজ, অর্থাৎ স্টেজেস অফ ইরোশনাল সাইকেল, ক্ষয়চক্রের যে বিভিন্ন পর্যায়গুলোর কথা তিনি ডেভিস বলেছেন যে তোমার যৌবন পরিণত বার্ধক্যের মধ্য দিয়ে ভূমিভাগটা এগিয়ে যাবে। কিন্তু পেঙ্ক কিন্তু এরকম পর্যায়গুলো বলেননি। পেঙ্কের মতে বর্ধমান ক্ষয়, তোমার সমরূপ পর্যায়ে, ক্ষীয়মান পর্যায়ে এরকম তিনি ভাগ করেছেন। এবং সমপ্রায় ভূমির যে বাস্তব অস্তিত্ব সেটা নিয়েও সংশয় রয়েছে। বাস্তব এরকম ভূমি খুঁজে পাওয়াটা খুব কঠিন। তো যাই হোক ডেভিসের তত্ত্বটা আমরা বিষয়টা আলোচনা করলাম। যৌবন পরিণত বার্ধক্য পর্যায়ের যে কি কি বৈশিষ্ট্যগুলো, বিষয়গুলো আলোচনা করে দিলাম। তো যাই হোক ডেভিসের ক্ষয়চক্র আলোচনা বা স্বাভাবিক ক্ষয়চক্রের আলোচনা এই পর্যন্তই।